বাংলাদেশ সময় যখন দুপুর 12টা, আমাদের তখন এখানে না সরি আপনাদের এখানে যখন দুপুর রাত 12টা, আমার এখানে তখন দুপুর 1টা বাজে। তো আমার 1টায় আপনার 12টা বাজে, আমি রাত আপনাদের দুপুর 12টায় সম্ভবত কাছাকাছি একটা সময় সব শেষ আপনার করেছিলাম, লাইভ করেছিলাম। তারপরে ঘুমাতে গিয়েছি, পরিস্থিতি দেখলাম, বুঝে টুঝে যেটুকু বুঝলাম বুঝে তারপরে ঘুমাইতে গেলাম। ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে লম্বা একটা ঘুম দিয়েছিলাম, উঠে নাস্তা টাস্তা করলাম। উঠে তারপরে চিন্তা করলাম যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তারা অনেক হতাশায় আছেন, তাদের জন্য কিছু কথা বলা দরকার। সেই সাথে যারা অনেক খুশি, যারা অনেক ধরনের মজার মজার ট্রল করছে, তারপরে মজাক নিচ্ছে আর কি, তো এরকম কিছু লোকজন আছে, তাদের ব্যাপারে কিছু কথা বলার জন্যই আসলে আসা। ধরেন আজকে একটা নির্বাচন হয়েছে, এটা কিন্তু 1973 সালের নির্বাচন না, বাংলাদেশের মানুষের চোখের সামনে একটা নির্বাচন হয়েছে। আপনার মনে করার কোনো কারণ নাই যে আমরা এই দেশে ভেসে এসেছি, আমাদেরকে এই দেশের মানুষ চিনে না, আমরা এই দেশের মানুষ, আমরা কি বলতে চাই, কি বলেছে, কি বুঝাইতে চেয়েছে সেটা মানুষ বুঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। চোখের সামনে যা হওয়ার হয়েছে, যেটা হয়েছে, আজকে যেটা বলছি কালকে সেটাই বলবো, আগেও সেটাই বলেছি, ওই জায়গাতেই থাকবো। আপনি মনে করে লাভ নাই যে কালকে তারেক রহমানরা যারা গালাগালি দিয়েছে, লন্ডনে আছে, চেনে না, এখানে বসে আপনার এই বিরিয়ানির দোকান থেকে টাকা খায়া তারপরে তারা এমন যারা এই ফেসবুকে পোস্ট মারে, নানান ধরনের মজা ঢোজা করে। আরে বেটা, জামাত ইসলাম ফেল করেছে না পাশ করেছে, এটা দিয়ে আমার কোনো লাভও হবে না, আমার ব্যক্তিগত কোনো লসও হবে না, এই দেশের ক্ষতি হয়েছে। চোর, বাটপার, দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায়, সেই দেশ কোনোদিন ভালো চলবে না। অনেক মানুষই অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন, আপনি তো বিএনপির লোকই ছিলেন। ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছি, আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না। এই যে বিএনপিতে দেখেন না, আপনাদের লিখে দিলাম যারা অনেক মজা টজা করছেন, অনেক খুব ভাবসাব নিচ্ছেন, এমপি হয়েছেন, এবারটা এমপি হওয়ার উদ্দেশ্যটা কি রে তোর? তুই চুরি করার জন্য, জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস, উপর শ্রেণীর এই চোর। তোর সন্তান একটা এমপি, চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের, চোখ বন্ধ করে বলে দেবেন ও যদি এমপি ছেলে হয় ও চোর। ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে, চুরির ভাত বের হবে, খাবার বের হবে, ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার, বাংলাদেশের জনগণের চুরির টাকা দিয়ে। ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে। সব এমপিদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে, সবার, একজনও বাদ নাই। কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে, পোলাপান্ডে কেমনে বিদেশ পাঠাবে, আর পাতলা পায়খানা, হাঁচি কাশি যাই হোক, তারা সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নিবে। এটা কমন জিনিস। টাকাটা কোত্থেকে আসে? চোর বাংলাদেশে চুরি করে তারপরে রাজনীতি করে, কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না, কারণ চুরি করে আপনি যদি না কেমন থামাইতে যান, এটা থামাইতে পারবেন না। বা এটা একদম এস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই, এটা এইভাবেই চলবে। কালকে একজনকে আমি বলছিলাম যে যে কোনো পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিল, আমি তার বললাম যে ভাই, উনি কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কি অবস্থা, সেই মাঝে মধ্যে কথা টথা হয়। তা আমি ভাবি সালাম, ওই ভাই তো ভোটটা দিবে না, দাঁড়িপাল্লা আপনি কিন্তু দিবেন। তো উনি এই বললো, ওনার হাজবেন্ড আমার আবার বললো যে তো ভাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবো না, এটা আমাদের এই উপরের একটা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দেবো না, ধান শীত। কেন এটা এত হলেন কই না হয়, আমরা এটা যদি তার দাঁড়িপাল্লা যদি আসে তাহলে আমাদের সমস্যা হবে। মানে বুঝছেন তো, ওই ঘুষ খাবে, ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে, মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে, ওর ঘুষ দিয়েই চলতে হবে, ও সৎ হবে, এই চিন্তা ভাবনা ওর মাথার ভিতরে নাই। তাই নাকি তার আরো ঊর্ধ্বতন কিছু অফিসার সহ নাকি তারা এই করেছে, না জামাত ইসলামকে আসতে দেওয়া যাবে না। এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা। এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন, এটা সম্ভব না। এরা করে, আরে বাবারে বিএনপি এসেছে, বিএনপি, তোর সমস্যা কি, তোর লাভটা কি?
ধান্দাবাজি করবি, এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি, এখন ওইখানে যায় বাংলাদেশে যায় 5 স্টার হোটেলে যারা টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবি। এটাই তো একটা টেলিভিশনে যায় না বসবি, এরপরে ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায়। তোর এই যে এমপির কাছে যে এলাকার পোলাপান যে যায় টাকা পয়সা গুলি দেয়, এটা কিসের টাকা? যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায়। এই যে এমপিদের পোলাপান যারা আছিস তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংড়া খোড়া যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন, এরা হালাল ইনকাম করে। ভিক্ষা করা ভিক্ষা হালাল, কিন্তু খুব নিম্নমানের হালাল, কিন্তু হালাল, এটা হারাম না। সেই মানুষের টাকা তোদের পেটে আছে, কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয়, চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না, এই চাঁদার এই টাকা তোদের পেটে। সো এমপিদের তোরা এই এমপি হয়েছিস এই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে। আরে বাবার মানে বিরাট একটা ব্যাপার, বা কি হয় কি হলো, আরে বাবা বিশাল ব্যাপার। কি করবি? চুরি করবি? কোন ভালো উদ্দেশ্য আছে? একজন এমপি বল আমার বিএনপির একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা, দেশের সেবা মারা। এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু, আল্লাহর পর সাল্লাহ তুই মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে? কোন এমপির সম্পত্তি কমে জীবনে কোনোদিন? ওই এমপি হলে ওর যদি 5 কোটির মালিক হয় পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে। এই হলো গিয়ে অবস্থা। এই হলফনামাটা নিয়েও এই ইউনূসের সরকার এই শয়তানি করেছে। আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যেত, কয়েকদিন আগে এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে কেন জানেন? 2018 সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা এখানে ছিল। ওই সম্পত্তির হিসাব এই 1.5 বছরে তো মিলবে না, এই 1.5 বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এগুলো তো মিলবে না। তো না মিললে কি হবে? না মিললে তাহলে দেখে ফেলবে, বুঝে ফেলবে, ইচ্ছা করে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই ইয়েটা ওখান থেকে সরানো হয়েছে হলফনামাটা। রেজাল্টটার আমি যখন কিনা 12টা পর্যন্ত আপনাদের করলাম, ঘুমাইলাম, তখন পর্যন্ত আপনাদেরকে আমি সব শেষ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়িপাল্লা রেজাল্ট আসা শুরু করেছে। আমার 2জন ফোন করেছে মজা করার জন্য, ভাই টিকিট করেন দেশে আসতে হবে সেই। আমি বললাম ভাই দেখেন এখনো বহুত খেলা বাকি আছে এখানে, এত ইজি না জিনিসটা, এখনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট তারপরে হলো গিয়া উত্তর পাড়া যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে। তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ, ওরা দেখিয়েছে দাঁড়িপাল্লা 17 আর ধানের শীষ 12। প্রথমে কিন্তু 5টা না 6টা সব দাঁড়িপাল্লা, এরপরে সব শেষ এসে দাঁড়াইলে হলো আপনার দাঁড়িপাল্লা হলো এই 17 আর ওরা 12। হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল, ওইখানে আর কোনো কিছু দেখায় না, কিচ্ছু দেখা যায় না। আমি আপনাদেরকে এখনো দেখাই, সেখানে আপনারা যদি যান আপনারা নিশ্চয়ই অনেকেই এই অ্যাপসের ব্যাপারে আপনাদের জানা আছে। এই যে দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বসে যাবে কিছুক্ষণের মধ্যে। সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এটা, এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে। এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে। ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে এখানে, ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে। সেই জাউরারা বসে তারপরে কি করলো, যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব নাম দিয়ে তারপরে করলো কি, ওদের দায় মুক্তি দিল। শুয়ারের বাচ্চা দায় মুক্তি, শেখ হাসিনারে খাদাইছে, এটা দায় মুক্তি। এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব? হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, মুসলিমের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন কোনো বিপ্লবের দায় মুক্তি দেওয়া হয়? দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে। জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন, এই আপনার ইন্ডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল, সে এক্সটেন্ড করেছিল, সেটারে উজ্জ্বল করে নাই, কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে 15 আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে না, সেই বিচার হয় নাই। আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দিয়ে ইউনূস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে, এই অপরাধের বিচার করা যাবে না।
আমি অপরাধ করিনি, আপনি দায় মুক্তি দিবেন কেন? যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে, দায় মুক্তি অধ্যাদেশ যেদিন জারি করা হয়েছে, সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে। এরা এসে এখন সুশীল সাজে, একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল, মাহমুদুর রহমান দেশে যাবে, তারা মাহমুদুর রহমানের 3-4 দিন দেশে জেলে থাকতে হইলো। ওনারা আইন মেনে, তারপরে তুই কোন আইন দিয়ে উপদেষ্টা হয়েছিল আমার বলতো, কোন আইন তোরে শেখ হাসিনার দেশ থেকে বার করাইলি? শেখ হাসিনার সংবিধানে কোন অসাংবিধানিক, কোন অনির্বাচিত সরকারের কোন অস্তিত্ব আছে? সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস, তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি অধ্যাদেশ দেশ। এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না, সারা জীবন তো বেঁচে থাকবো না। আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনাদের একটা জিনিস বলে গেলাম, এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ, যারা যারা আছে না, এদের ফাঁসি একদিন এই দেশে হবে, হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে। আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন, রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন 10-15 বছর পরে আওয়ামী লীগ আসলো, আপনাদের এই বিচার করবে না? বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন, আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন, সেটা দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি অধ্যাদেশটা বাতিল করে দিল, কি করবেন? 15ই আগস্টের ঘটনায় সব কটার ফাঁসি দেওয়া হয়েছে না? এই একই দায় মুক্তি অধ্যাদেশ করা হয়েছিল তো, তাই না? এই ইন্ডিমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করত, সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করতো, তাহলে জিয়াউর রহমানকে মরতে হতো না। জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে, মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন, যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন, তাহলে 29.5 মিনিট জিয়াউর রহমানকে গালাগালি করে উনি। বিশাল ক্ষোভ তার, প্রচন্ড ক্ষোভ, অনেক ঘৃণা আমার দেশের প্রতি। কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন, এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই, এই জন্য আজকে দেশের এই অবস্থা। আপনারা এখন দাঁত কেলায় তারপরে হাসেন, আরে বাবারে বাবারে বাবা, কত নির্লজ্জ হইল একটা মানুষ। আরে একটা মানুষ জানে না আমরা কারা, আমরা কি কথা বলে আমরা জানি না। তো একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলয়ে কেন গেলেন? আমি এটা বিএনপির বিরুদ্ধে যাই নাই। বিএনপি যে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেই খাবে, এটা আমরা জানি। আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা, যে বিএনপি যদি 15 বছর সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা। খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন? জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ, সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে, ভারত তার মাকে মেরেছে, হইতে পারে ভারতের হাতে তারও মৃত্যু হবে। সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু। পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে, তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে, যেই কারণে আমরা এদের প্রতি একটা আমাদের সফট কর্নার আছে, এদের প্রতি একটা সম্মান আছে। কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি। কেন দাঁড়িয়েছি? তিনি হঠাৎ করে এসে এখন বলছেন শেখ হাসিনার পরিবারের লোকজন চাইলে রাজনীতিতে ফিরবে। তারপরে আপনার হইলে আওয়ামী লীগ নাকি ওনাদের ভাই ভাই, নির্বাচিত হইলে সব মামলা তুলে নেবেন। আওয়ামী লীগের লোকজনের প্রতি কোনো ক্ষোভ নাই, তাদের কোনো কিছুই হবে না। তো সেটা যদি এখন হয়েছে, এখন সেটা হতে হবে। তো তাহলে তো এটা আমাদের সমস্যা। আমরা তো আওয়ামী লীগ আর ইন্ডিয়ার জন্যই তো আমরা এত কিছু করেছি। আমি যে আমার নিজের পরিবারের এই যে এতটা বছর নষ্ট করলাম, কেন? আওয়ামী লীগ আর ভারতের কারণে। আপনি সেই আওয়ামী লীগ তো মানে এটা সেপারেট কিছু না, আওয়ামী লীগ ইটসেলফ ইন্ডিয়া। সো আপনি আওয়ামী লীগকে আনবেন আর ইন্ডিয়া আসবে না, বিষয়টা তো এরকম না। যে কারণে আপনাদের পক্ষে থাকার কোনো সুযোগ ছিল না, এবং আজকে নাই, এখান থেকে ফিরে না আসলে সামনেও থাকবো না। আপনি মনে করার কোনো কারণ নাই যে ওই বিরানি আলমদের মতন আপনার 5 বছর আগে বলবো যে তারেক রহমান লন্ডনে, কে যেন এটা যে ভাবসাব নিয়ে কথা বলছে না আপনার ওরা, এখন তারেক রহমানের পা চাটে। এটা ইলিয়াসের দেওয়া হবে না, এটা আপনারে দেওয়া হবে। এই ইলিয়াসের পেটের মধ্যে হারাম ঢোকানো বহুত কঠিন জিনিস, সো এটা আপনাদের দেওয়া হবে। আপনারা
হাসি খুশি, তারপরে এখন খুব মজায় থাকবেন, মজা। এটা আপনারা জন্ম নিয়েছেন অসৎ পয়সা, হারাম টাকা, মানুষের কুকুরের মতো লাথি উষ্টা খায়, তারপরে তার পায়ে চাপা ধরে বসে থাকার জন্য। আমাদের এই জন্য জন্ম হয়নি। আল্লাহ যেন ওই রাস্তায় জীবনে